নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে। আর মতামত দিন আপনারা কি ভাবছেন, আমি যা বলছি সেটা নিয়ে মতামতটা জানা আমার খুব জরুরি। অনেকে ব্যক্তিগতভাবে আক্রমণ করুন, তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু তারপরেও যদি আপনাদের মতামতটা মানে বিরোধী মতামতটাও যদি জানাতেন তাহলে ভালো হতো। তো এই পর্যন্ত রইল। আমরা শুরু করছি আজকের মতামত। আজকের শীর্ষক, আপনার ভোট যারা কাড়লো তাদের জবাব দিন। মোদি শাহের নির্দেশে তাঁদের একান্ত অনুগত ভৃত্য জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন আপনার গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। আপনি ভাবছেন এই লড়াই বিধানসভার লড়াই, এই লড়াই একটা সরকার তৈরি করার লড়াই, এই সরকার মমতার হবে না শুভেন্দু অধিকারী হবে তার লড়াই। আপনি ভাবছেন এই লড়াইটা টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেসের লড়াই। না, এই লড়াই আপনার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই। আজকে গোটা লড়াইটা পাল্টে গেছে। যে কোনো মূল্যে সেই অধিকারকে রক্ষা করার লড়াইটাই আজ লড়তে হবে। সংবিধান বলছে স্ক্রুটিনি শেষ না করা, যথেষ্ট অনুসন্ধান ইত্যাদির নামে, ইত্যাদির অজুহাতে কারোর ভোট বাতিল করার অধিকার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন এই কাজ করতে পারেন না। আর বাংলাতে কি হলো, প্রথমে ঘোষণা করা হলো মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোট আছে এমন নাম বাদ দেওয়া, তাদের সংখ্যা আমরা জানলাম 60 লক্ষ সেখানে বাদ পড়েছে। কিন্তু আবার নির্দেশ এসেছে বেছে বেছে মুসলমানদের নাম কাটতে হবে। এবারে মাঠে নামানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি নামের এক আজগুবি কিন্তু ভয়ঙ্কর দৈত্যকে। এক কোপে বাদ দেওয়া হলে আরও 60 লক্ষ ভোটারকে। সেদিন রুখে দাঁড়িয়েছেন মানুষ। সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। সমস্ত দল রাস্তায় নামলো। নির্বাচন কমিশনের ইচ্ছেতে নয়, নির্বাচন কমিশন চাইনি এটা করতে। সুপ্রিম কোর্টের আদেশে শুরু হলো বিচারাধীন মানুষজনদের তথ্য নিয়ে ছানবিন, তাদের তথ্য নিয়ে বসা। 600 জন বিচারক তারা বসে একটা কাজ করেছেন। শেষে সেখানেও দেখা যাচ্ছে বাদ পড়েছে 27 লক্ষ। আবার সেই আদালতের আদেশে ট্রাইব্যুনাল হয়েছে, কারণ এই 27 লক্ষের মানুষের নাম 2002-এর ম্যাপে আছে, 2002-এর ভোটার লিস্টে আছে, তাদের বাবা মায়ের নাম আছে, তাদের নাম আছে। এবং ইতিমধ্যে ভোটার তালিকা ফ্রিজ করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথমবারে 6 তারিখে, দ্বিতীয়বারে 9 তারিখে, আগামীকাল। একতরফা এই বিজেপির হয়ে কাজ করা নিয়ে ক্ষুব্ধ বিরোধী প্রত্যেকটা দল ওই জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার নোটিশ দিয়েছিল। হ্যাঁ, জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার নোটিশ দেওয়া হয়েছিল। আমরা জানতাম যে নোটিশ দেওয়া হচ্ছে, আলোচনা হবে, কিন্তু সেই নোটিশ গৃহীত তো হবে না। তার কারণ সেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে বিজেপির। সেখানে তৃণমূল একটা ইনিশিয়েট করেছিল, কিন্তু কংগ্রেস, সিপিএম সবাই সই করেছিল, সবাই সেই নোটিশ দিয়েছিল। কিন্তু সেই নোটিশ কোনো কারণ না দেখিয়ে খারিজ করা হয়েছে। হ্যাঁ, প্রভু তার ভৃত্যকে এ যাত্রায় বাঁচালেন। তাকিয়ে দেখুন, অধ্যাপক থেকে জমাদার, চাষি থেকে শ্রমিক, দিন আনি দিন খাই মজুর থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, হিন্দু, মুসলমান লাইনে দাঁড়িয়ে এখনো ভাবছেন একটা মিরাকল হবে, তাদের নাম ফিরে আসবে ভোটার তালিকাতে। কিন্তু কেন তাদের নাম বাদ গেল, কোন কারণে? কারণ তার বাবার নামের আগে MH লেখা আছে, আর তার নামের আগে লেখা আছে মোহাম্মদ। জ্ঞানেশ কুমারের বুদ্ধিতে বা যুক্তিতে MH আর মোহাম্মদ আলাদা, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদের নাম বাদ পড়েছে। কিন্তু তার বউয়ের নাম আছে, তার ছেলের নাম আছে। ওদিকে বাবার নাম মুখোপাধ্যায়, ছেলে কেন মুখার্জি? প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন। এটাও ওনাদের বুদ্ধি আর যুক্তি দিয়ে ওনারা বুঝতে পারেননি, তাই উনি বাদ। ওনার ভাই কি সৌভাগ্য, সেই মুখার্জি নিয়েই ঠাঁই পেয়েছেন ভোটার তালিকাতে। কারণ কেউ জানে না, জ্ঞানেশ জানে। সংবিধান রচনার পরে তার অলঙ্করণের জন্য স্বয়ং জওহরলাল নেহরু ডেকেছিলেন নন্দলাল বসুকে। তার নাতি ইত্যাদির নাম কাটা গেছে। কেন কাটা গেছে সেটাও কেউ জানেন না। তাদের পাসপোর্ট আছে, 2002 নাম আছে, আধার আছে, ভোটার আছে, সব আছে, কিন্তু নাম কাটা গেছে। কিন্তু তারা নন্দলাল বসুর বংশধর, তাই তাদের তাড়াতাড়ি নাম রাখার ব্যবস্থার নানান আবেদন হলো। ওদিকে মির্জাফরের বংশধর, তিনিও থাকেন এই বাংলাতেই, তিনিও যে এই দেশের নাগরিক তা নিয়ে নির্বাচন কমিশনের যথেষ্ট সন্দেহ আছে। অতএব তার নাম গেছে কাটা। না, এমন নয় যে ওনারা যেমনটা চেয়েছিলেন তেমনটাই হয়েছে। এটা ঠিক যে ওনাদের
টার্গেট তো ছিল এই বাংলার সংখ্যালঘু মানুষজন, তাদেরকে বাদ দেবার জন্যই তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আমদানি। ভাবতেও লজ্জা লাগে যে প্রধানমন্ত্রী হাতির মাথাকে গণেশের মাথা লাগানোকে প্লাস্টিক সার্জারি বলেন, যিনি ড্রেন থেকে পাইপে গ্যাস নিয়ে চা বানানোর মিথ্যে কথা বলেন, যিনি A+B² একটা এক্সট্রা 2AB খুঁজে পান, সেই প্রধানমন্ত্রীর অনুগত এক ভৃত্য, এক চাকর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 27 লক্ষ মানুষের নাম কেটে দিল। যে মানুষের এই ভুলগুলোর সঙ্গে কোনো যোগাযোগই নেই, তারা জানেনই না, তাদের কাছে কোনো ক্লু নেই, তারা আজ গণতান্ত্রিক অধিকার খোয়ালেন। কিন্তু তারা কি সবাই মুসলমান? আসুন কেবল ভবানীপুরের হিসেবটা দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন। ভবানীপুরে কলকাতা কর্পোরেশনের 8টা ওয়ার্ডের মোট বিচারাধীন ছিলেন 1,13,914 জন। 13,914 জন বিচারাধীন ছিলেন, সাবজুডিকেটেড। এবার ওই যাদের নামের আগে শেখ বা SK নিয়ে ঝামেলা, চ্যাটার্জি চট্টোপাধ্যায় নিয়ে ঝামেলা ইত্যাদি। এবার সেই তালিকার মধ্যে 10,115 জনের কি সৌভাগ্য, তারা ফিরেছেন তালিকাতে। বাদ গেছেন কত? 3,799 জন, মানে 27% বাদ পড়েছে। একটা বিধানসভায় বিচারাধীনের মধ্যে 27% বাদ পড়েছে। বেশ, এর মধ্যে 132 জন হিন্দু, 2,132 জন হিন্দু। এই 27% যে 3,799, তার মধ্যে 2,132 জন হিন্দু আর 1,667 জন মুসলমান। কাজেই যারা মুসলমান বাদ পড়েছে শুনে কাঁচাখোলা হয়ে নৃত্য করছেন, তারা ভাবুন আসলে কি হয়েছে। এই একই কাণ্ড তো হয়েছিল অসমের NRCর সময়, সেখানেও গরিষ্ঠাংশ হিন্দু বাদ পড়েছিল, যার ফলে সেই হিসেব তাকে তুলে রাখা হয়। আজ আবার সেই ভুলের মুখে দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশন। 27 লক্ষ ভোটার, হিন্দু মুসলমান বাদ দিন, 27 লক্ষ বৈধ ভোটার যাদের নাম 2002-এর তালিকাতে ছিল, যারা বাদ পড়লেন, যাদেরকে এখনো হত্যে দিতে হচ্ছে DM অফিসে, মহকুমা অফিসে, তারা সবাই মুসলমান, তারা সবাই হিন্দু। একটা উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন নেমেছিলেন মাঠে, কিন্তু তারপরে দাঁড়িয়েছেন। এটাই মোদি জামানার মোডাস অপারেন্ডি, না অবাক হবেন না। এটাই নরেন্দ্র মোদীর কাজ করার ধরন। মনে নেই আপনাকে এক সন্ধেবেলাতে এসে উনি জি বলেছিলেন, নোটবন্দির কথা বলেছিলেন, এরপরে কালাধন ওয়াপাস আয়েগা বলেছিলেন, ব্ল্যাক মানি সব ধরা পড়বে বলেছিলেন, উগ্রপন্থা শেষের কল্পকাহিনী। তারপর দেশ শুদ্ধ মানুষের নাবিশ্বাস উঠেছিল, আর শেষ পর্যন্ত কিছুই হয়নি। 99.99% পুরনো টাকা ফিরে এসেছে বাক্সে। আবার শুরু হয়েছে জাল নোটের কারবার, আবার শুরু হয়েছে যথারীতি উগ্রপন্থার চাষবাস। আসছে তারা, দেশের মধ্যে ঢুকে মেরে যাচ্ছে, আমরা কাউকে দেখতে পাচ্ছি না, কেউ ধরা পড়ছে না, আমরা জানিই না সেখানে কি হচ্ছে। রিজার্ভ ব্যাংকে সমস্ত টাকা ফিরে এসছে, কি করে এলো কেউ জানে না। মধ্যিখান থেকে মানুষের হয়রানি, শিল্প বাণিজ্যের লাটে ওঠা। একেবারে একইভাবে হঠাৎ করে 24 ঘন্টার নোটিশে শুরু হয়েছিল লকডাউন। কারোর জানা নেই এরপরে কি হবে। লকডাউনের সময় কত, ছাড় কত, কবে কি যাচ্ছে, ট্রেন চলবে না, বাস চলবে না, কেউ জানে না, ক্লুলেস। সরকারের কোনো ডিপার্টমেন্ট জানে না অন্য ডিপার্টমেন্ট কি করবে। বিদেশ থেকে বিনা পয়সাতে প্রবাসী মানুষজনদের ফ্রিতে বিমানে করে আনা হচ্ছে, আর রাস্তায় 300, 500, 800 কিলোমিটার হেঁটে ঘরে ফেরার চেষ্টা করছেন পরিযায়ী শ্রমিকেরা, হোমবাউন্ড। এক অবর্ণনীয় অবস্থা। একেবারে একইভাবে চাপিয়ে দেওয়া হলো SIR, ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব খুঁজে দেখার এক অক্ষম চেষ্টা। যে ভোটারেরা সারা দেশ জুড়ে এই কদিন আগে ভোট দিয়ে 2024-এর সরকার তৈরি করেছে, নরেন্দ্র মোদীর সরকার তৈরি হয়েছে, যাদের ভোটে তারা হঠাৎ জানতে পারছে তারা ভোটার নয়, তারা বেনাগরিক। আর সাফ জানিয়েই তো দেওয়া হয়েছে, আগে চিহ্নিত করো, তারপরে মুছে দাও, তারপরে দেশ থেকে ঘাড় ধরে বার করো, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। হ্যাঁ, অমিত শাহ এই কথা বলছেন। এক ভয়ঙ্কর খেলা। রাজ্যের বিরোধী দলনেতার মুখে চওড়া হাসি। 1.5 কোটি বলেছিলাম তো কি হয়েছে? 1.5 কোটি হয়নি, 91 লক্ষ তো বাদ পড়েছে। বাদ দিয়ে কি হাসি? সহনাগরিকদের ভোটের অধিকার চলে গেছে, ওনার মুখে চওড়া হাসি। এ কেমন রাষ্ট্র যে তার নাগরিককে চিহ্নিত করার ক্ষেত্রে এতটুকু সতর্ক নয়? 400 বছর ধরে আছে এই বাংলার মুর্শিদাবাদে, তার বাপ দাদা নানা নানির কবরের পাশে বসে সে মানুষটা অসহায় কাঁদছে। সে দেশের নাগরিক নয়, সে ভোটার নয়। দিন মোহাম্মদকে বলছি, তুমি তোমার কাগজগুলো নিয়ে আসো, আপিল করো।
সে জানালো তার নিজের, তার ছেলের, তার মেয়ের পাসপোর্ট নিয়ে দাখিল করেছিল বিচারাধীন হবার পরে, তারপরেও তাদের একজনের নাম নেই। এখন তারা কি করবে? যে নদিয়ার বাসিন্দা নাম গানে মাতোয়ারা হয়ে ভেবেছিল বিজেপি সরকার এসে এবারে বোধহয় তাকে পাকাপোক্ত নাগরিকত্ব দেবে, সেই আশ্বাসেই তো সে গেছে মিছিলে, মিটিংয়ে। তার হাতে আছে ঠাকুর বাড়ি থেকে 200 টাকার বিনিময়ে মতুয়া সংঘের পরিচয়পত্র। সে আজ হতাশ, তার নাম নেই, তার বইয়ের নাম নেই, তার ছেলের নাম নেই। মেয়েটার বিয়ে হয়েছিল, থেকে গেছে কোনোভাবে অন্য ঠিকানায়। সে আবার নিজ ভূমে পরবাসী। এবারে কি অতক্ষিম? এমনটাই যখন একমাত্র ভাবনা, তখন বিজেপির অন্দরমহলে উল্লাসের লোক। 91 লক্ষ বাদ। গতবারের ব্যবধান তো ছিল 60 লক্ষের 2021-এ। তৃণমূলের মোট ভোট ছিল 2,89,00,000 আর বিজেপির ভোট মোট ছিল 2,29,00,000, 10% ব্যবধান। আর এবারে তো বাদই পড়েছে 91 লক্ষ, মোট ভোটারের 12% বেশি। তাহলে তো কেল্লা ফতে। এক মূর্খ প্রধানমন্ত্রীর মূর্খ ভক্তদের অঙ্কের হিসেব তো এরকমই হবার কথা। ওনারা এক্সট্রা 2AB খুঁজে পেয়েছেন। এক, খেয়াল করেননি যে 18% মানুষ ভোট দেয়নি। হ্যাঁ, 18%, 82% ভোট পড়েছিল। এবারে কিন্তু সেরকম হবে না, ভোট পার্সেন্টেজ বাড়বে, কোথাও কোথাও 95-96% ভোট পড়বে। দুই, এই হয়রানি আর নাম কাটার জবাব দেবেই মানুষ। যে পরিবার থেকে 2জনের নাম কাটা গেছে, 1জনের আছে। যে পরিবার থেকে 3জনের নাম কাটা গেছে, 4জনের আছে। তাদের ভোট পড়বে বিজেপির বিরুদ্ধে। মানুষ এই তুগলকি সিদ্ধান্ত মেনে লাইনে দাঁড়িয়েছে, হয়রানি সহ্য করেছে বলেই সবটা মেনে নিয়েছে এমনটা নয়। কাজেই ইভিএমে তার প্রতিফলন আমরা দেখতে পাবো। ভোটার তালিকার সংশোধনের আড়ালে মোদি সাহের নির্দেশে যা হচ্ছে তা গণতন্ত্রের হত্যা, তা গণতান্ত্রিক সমস্ত রীতিনীতির বাইরে এক পদক্ষেপ। আমরা প্রথম দফাতে মানুষের নাম বাদ গিয়েছিল, তখন এই কথাগুলো বলিনি। কিন্তু তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে আজ আমাদের ঠেলে আনা হলো এমন এক জায়গাতে যেখানে আমরা জানি না আমাদের সহনাগরিক এই 27 লক্ষ মানুষ সত্যিই ভোটার হবার যোগ্যতা রাখেন নাকি রাখেন না। কেন বলছি জানি না? কারণ আদালত নিজেই জানে না বলেই তো এক ট্রাইব্যুনালের ব্যবস্থা করেছে। আদালত ট্রাইব্যুনালের ব্যবস্থা করলো কেন? তার মানে আদালতের মাথায় এই সংশয় আছে যে এই মানুষগুলোর মধ্যে অনেকেই হয়তো বৈধ ভোটার। আদালত সেটা ভাবছেন। একবার বিচারাধীন হলো, তাদের মধ্যে থেকে বার করা হলো, আদালত এখনো ভাবছেন যে না, এদের মধ্যেও বৈধ ভোটার থাকতে পারে। তার মানে তাদের মধ্যে বৈধ ভোটার বেরিয়ে আসতে পারে। আর দেখাই গেল অন্তত 2জনের ক্ষেত্রে ট্রাইব্যুনাল বসে তাদের রায় দিলেন। 2জনের এখনো পর্যন্ত রায় বেরিয়েছে। তারা 2জনেই প্রার্থী বলে তাদের রায়টা তড়িঘড়ি করে বার করা হলো। আর 2জনেই এবারে ভোটের প্রার্থী এবং তারা তাদের ভোটাধিকার ফিরে পেলেন। স্ট্যাটিস্টিক্সের ভাষায় একে বলে 100% স্যাম্পল পজিটিভ। 100% পজিটিভ, 2জনের নাম এসছে, 2জনেই তাদের ভোটাধিকার ফিরে পেয়েছেন। 27,16,393 জনের মধ্যে 2জনের নাম নিয়ে বসা হলো, 2জনেই আদতে ভোটার। মানে এই 27 লক্ষের মধ্যে বহু বা সবাই বৈধ ভোটার। তাহলে তাদের নাম বাদ রেখে কোন আইনে ভোট হবে? এবং সেটাই করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আর সেটা না করলে মাথার ওপরে তারা ঠেকিয়ে রেখেছে বন্দুক, রাষ্ট্রপতি শাসনের অপশন। মানে 27 লক্ষ বাদ, এটা মেনে নাও, নইলে বেশ তো আমরা ভালো করে খতিয়ে দেখছি, কিন্তু সাংবিধানিক সংকটের জন্য আমাদের রাষ্ট্রপতি শাসন চাপাতে হবে। মানে হয় তুমি বিষ খাও, আর না হলে গুলি করে মারব। আর এই কাজটার পেছনে একটা পরিকল্পনা ছিল, তা আজ পরিষ্কার। এর জবাব রাস্তায় দিতে হবে। সম্মিলিত প্রতিরোধ কেবল আজ নয়, ভোটের পরেও গড়ে তুলতে হবে, যাতে ওরা ওদের ওই 3D ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট ফর্মুলাতে আমাদের হারাতে না পারে। আর এই মুহূর্তে অন্য সব কিছু ভুলে, সব মতামত সরিয়ে রেখে বিজেপিকে হারানোর জন্য ভোট দিন। বিজেপি হচ্ছে এই মুহূর্তের বিপদ, তাকে আটকান, না হলে এর পরের লড়াই আরও অনেক কঠিন হয়ে যাবে। কি হবে? মমতার সরকার আসবে, সেলিমের সরকার আসবে। তারা তো 27 লক্ষ মানুষকে বেঘর করা কেউ বলেননি, বলছেন না। কাজেই যাকে খুশি ভোট দিন, বিজেপিকে হারানোর জন্য ভোট দিন। এটাই আজকের টাস্ক, আজকের কর্তব্য। এক সংবিধান আমাদের হাতে আছে, এখনো আছে। সেই সংবিধান বাঁচানোর লড়াই এটা। হ্যাঁ, সেদিনও বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখেছিল মানুষজন, দেখেছিলেন সিরাজ, বলেছিলেন সিংহাসনের লড়াই এটা নয়, বিদেশি লুটেরারা বাংলা দখল করতে এসেছে, আজ তাদেরকে রুখতে হবে। বিশ্বাসঘাতকেরা সেদিন সিরাজের পেছনে ছুরি মেরেছিল। আজ আমরা 2টো রাস্তার বাঁকের মোড়ে দাঁড়িয়ে আছি। 2টো রাস্তার বাঁক, হয় এসপার নয় ওসপার, কোন দিক সাথী কোন দিক বল।
কোন দিক বেছে নিবি তুই? which side are you on boys, which side are you on? হ্যাঁ, আজ সেটাই ঠিক করার পালা। আপনি কোন দিকে? ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবাটা খুব জরুরি। প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।